জয় হিন্দ, জয় বাংলা। সুপ্রিয় দর্শক, আবার চলে এলাম তোমাদের সাথে দেখা করার জন্য। কিছু আলোচনা করব, কিছু গল্প করব। অন্যান্য দিন যেভাবে আমি টপিকগুলো নিয়ে আলোচনা করি, সেইভাবে আজকেও আমি আলোচনা করব। তবে একটা কথা বলে রাখি তোমাদের, বিশেষ করে তোমাদের এবং তোমাদের প্রতি আমার বিশেষ বিশেষ আহ্বান। অনেকে কি করো, ভিডিওটাকে 1 মিনিট 2 মিনিটের জন্য দেখো, তারপর কি করো, স্কিপ করে দাও। এতে করে কি হয়, ভিডিওটাতে যে সারমর্ম রয়েছে সেটা তো বুঝতে পারলে না। কারণ তোমরা তো 1 মিনিট বা 2 মিনিট দেখে ওটা স্কিপ করে অন্যদিকে চলে গেছো, কিন্তু সেটা তো সঠিক পদ্ধতি নয়। তোমরা এক কাজ করবে, শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখবে, দেখে অবশ্যই তোমরা বুঝতে পারবে কি রয়েছে এই ভিডিওটাতে। অনেক সময় কি হয়, আমরা কোনো জিনিস হয়তো পড়ে যাচ্ছি, পড়ছি মনে থাকছে না, কিন্তু যখন আমরা কোনো কিছু দেখব স্বচক্ষে, তখন অটোমেটিক্যালি বেশি করে আমাদের মনে থাকে। ঠিক সেই মতো আমরা যদি বইয়ে পড়ি, যতটা বুঝতে পারবো, এই ভিডিওতে যদি আমি যেভাবে আলোচনা করেছি এটাকে যদি তোমরা বারংবার দেখো, তাহলে অবশ্যই তোমরা সঠিকভাবে যে টপিকটা আলোচনা করছি তার সম্পর্কে বোধগম্য হবে। তা আমি প্রতিবারের ন্যায় নতুন নতুন টপিক নিয়ে এসে হাজির হচ্ছি, কেননা তোমাদের সুবিধার্থে। আরেকটা কথা বলে রাখি, তোমাদের যে অফুরন্ত ভালোবাসা আমি পাচ্ছি এবং সাপোর্ট পাচ্ছি, তাতে করে তোমাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তো আজকে আমি একটু কথা বলি, যে কথাটা আজকে আমি বলবো, তোমরা এই ভিডিওটাকে তোমরা লাইক করে দিও একটা, আর শেয়ার কমেন্ট করতে ভুলো না। কমেন্ট করলে কি হয়, আমি জানতে পারবো তোমরা কীরকম ভিডিও চাইছো, কি কি টপিক, কি কি ধরনের টপিকগুলো চাইছো। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, এই জিনিসটা ভুলো না। আর একটা কথা বলে রাখি, এই যে দেখতে পাচ্ছ, এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করলে কি হবে, তোমরা যখনই মোবাইলটা অন করবে কোনো একটা সময়ে, তখন ঠিক নোটিফিকেশন চলে আসবে। তখন ওই জায়গাটায় যে ক্লিক করে রেখেছো তার জন্য নোটিফিকেশান আসবে, এবং নোটিফিকেশান আসলেই তোমরা বুঝতে পারবে কি কি টপিকটা আপলোড করা হয়েছে। তৎক্ষণাৎ তোমরা সেটাকে দেখে সুন্দরভাবে তোমরা ভিডিওটাকে দেখে বোঝার চেষ্টা করবে। বারবার দেখলে অবশ্যই বুঝতে পারবে, কেন বুঝতে পারবে না? সহজ ভাষায়, সরল ভাষায় উত্থাপন করছি, অবশ্যই বুঝতে পারবে। আর তোমরা যদি বুঝতে পারো, তবে এই ভিডিওটা করার আমার সার্থক হবে। তো বিশেষ আর আলোচনা করব না, তো তোমাদেরকে আমি একটুখানি বলবো, তো তোমরা অবশ্যই এই একে জিও চ্যানেলের পাশে থাকো, সাথে থাকো এবং দেখতে থাকো। সুপ্রিয় দর্শক, আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, দেখে নাও, কি আছে এটা বলো? জলদূষণ। তাহলে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জলদূষণ। এবার দেখো, জলদূষণটা কি? জলের যখন গুণগত মান বিভিন্ন প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক কারণে নষ্ট হয়ে যায়, অর্থাৎ জলের যে সুস্থ স্বাভাবিক অবস্থা ছিল, বিভিন্ন প্রাকৃতিক অপ্রাকৃতিক কারণে যখন তার গুণমান নষ্ট হয়ে যায়, তখন তাকে বলে জলদূষণ। এক কথা এটা, অর্থাৎ জলের যে সুস্থ স্বাভাবিক অবস্থা ছিল, বিভিন্ন প্রাকৃতিক ও অপ্রাকৃতিক কারণে এই জলের গুণগত মান নষ্ট হয়ে যায়, তখন তাকে এক কথাই বলা হয় জলদূষণ। এবার একটু দেখো, এই জলদূষণ প্রসঙ্গে বিজ্ঞানী সাওতোয়িক 1976 সালে তার
ইকোলজি অ্যান্ড দ্য কোয়ালিটি অফ আওয়ার এনভায়রনমেন্ট গ্রন্থে তিনি স্পষ্ট উল্লেখ করেছেন। মূলত মানুষের নানা রকম কর্মকাণ্ড, প্রাকৃতিক নানা কারণে জলের প্রাকৃতিক, রাসায়নিক ও জৈব উপাদানগুলির গুণমান নষ্ট হয়ে যাওয়াকেই বলা হয় জলদূষণ। অর্থাৎ জলের যে সুস্থ স্বাভাবিক অবস্থা ছিল, মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের দ্বারা, প্রাকৃতিক বিভিন্ন কারণে জলের যে প্রাকৃতিক, রাসায়নিক এবং জৈব এই সমস্ত উপাদানগুলো যখন নষ্ট হয়ে যায়, তার গুণমান নষ্ট হয়ে পড়ে, তখন তাকে এক কথায় বলা হয় জলদূষণ। এবার আমরা জেনে নেব জলদূষণ কিভাবে হয়। সুপ্রিয় দর্শক, তাহলে আমরা জেনে নেব যে জলদূষণ হচ্ছে কিভাবে হচ্ছে। এই যে জলটা দূষিত হয়ে পড়ছে, কেন দূষিত হয়ে পড়ছে, তার কারণগুলো কি হতে পারে, সেগুলোর সম্পর্কে আমরা আজকে আলোচনা করে নেব। এবার দেখো, সুন্দরভাবে দেখো, তোমরা অবশ্যই একবার যদি সুন্দরভাবে বুঝে নাও, সারা জীবন তোমাদের মনে তো থাকবেই এবং বিভিন্ন পরিপ্রেক্ষিতে তোমাদের মনে পড়ে যাবে কি জল কিভাবে দূষিত হয় এবং কেন হচ্ছে, সেই সম্পর্কে তোমরা অবশ্যই বুঝতে পারবে। তাহলে চলো আমরা জেনে নিই জল কিভাবে দূষিত হয়ে পড়ে, কিসের জন্য, অর্থাৎ কার ফলে জলটা দূষিত হয়ে পড়ে, কি কি কারণ হতে পারে এক নজরে আমরা দেখে নেব। এক নম্বর হচ্ছে শিল্প কলকারখানা। অর্থাৎ শিল্প কলকারখানা বলতে বোঝাচ্ছে পেট্রো রাসায়নিক শিল্প হতে পারে, জ্বালানি শিল্প হতে পারে, প্লাস্টিক শিল্প হতে পারে, খনিজ তেল পরিশোধন শিল্প হতে পারে, ইঞ্জিনিয়ারিং শিল্প, ইলেকট্রনিক্যাল শিল্প। এই সমস্ত শিল্প থেকে নির্গত পরিমাণে কি হচ্ছে, দূষিত রাসায়নিক পদার্থ, এই সমস্ত কারখানাগুলো থেকে দূষিত রাসায়নিক পদার্থ যেমন অ্যামোনিয়া, ক্লোরিন যেমন, এবং বিভিন্ন ধাতু, জিঙ্ক, পারদ, সীসা, ক্লোরিয়াম প্রভৃতি নর্মদা দিয়ে নদী বা সমুদ্রে জলে গিয়ে যখন মেশে, তখন সেই জলকে দূষিত করে তোলে, অর্থাৎ সেই জলটা দূষিত হয়ে পড়ে। তাহলে কি হলো, বিভিন্ন ধরনের যে শিল্প কলকারখানা থেকে যে নির্গত বিভিন্ন রকম দূষিত পদার্থ এবং ধাতু, এই সমস্তগুলো তখন কি হয়, নদীর দ্বারা অর্থাৎ জলের দ্বারা বাহিত হয়ে নদী বা সমুদ্রে গিয়ে যখন মেশে, তখন সেখানকার জলকে দূষিত করে তোলে। তারপর হচ্ছে গৃহস্থালী। এই গৃহস্থালী থেকে জলদূষণ হচ্ছে, অর্থাৎ গ্রাম ও শহর এলাকার থেকে যে আবর্জনা ও বর্জ্য পদার্থ, যেমন দৈনন্দিন রান্না, খাবারের টুকরো, দূষিত বস্তু, শৌচাগারের যে মলমূত্র, সাবান, ডিটারজেন্ট, ফিনাইল, এই সমস্তগুলো যখন ভূগর্ভের নিচে চলে যায় বা নদীতে বা জলাশয়ে গিয়ে মেশে, তখন জলকে দূষিত করে তোলে। এরপর আমরা জেনে নেব কৃষি ক্ষেত্র থেকে জলদূষণ। কৃষি ক্ষেত্র থেকে জলদূষণ, এই কৃষি ক্ষেত্র থেকে জলদূষণ কিভাবে হয় একটুখানি জেনে নাও। আমরা সকলেই দেখেছি বা জানি, জমিতে যখন চাষ করা হয়, যে কোনো ফসল যখন উৎপাদন করা হয়, তখন সেই চাষ ক্ষেত্রে কি করা হয় জানো, স্প্রে করা হয়, কীটনাশক ওষুধ প্রয়োগ করা হয়, রাসায়নিক সার প্রয়োগ করা হয়, আগাছানাশক ওষুধ দেওয়া হয়। এই সমস্ত ওষুধগুলো যখন ব্যবহার করা হয়, পরবর্তীতে বৃষ্টির জলে সেগুলো ধুয়ে কি হয়, ভূগর্ভের
জলে গিয়ে মিশে যায়, বা বৃষ্টির জলের দ্বারা ধৌত প্রক্রিয়ায় কোনো নদীতে বা সাগরে বা জলাশয়ে গিয়ে মেশে, তখন সেখানকার যে সুস্থ স্বাভাবিক অবস্থা ছিল জলের, সেই জলের গুণমান নষ্ট হয়ে পড়ে, অর্থাৎ জলের গুণগত মান নষ্ট হয়ে যায়, তখন জল দূষিত হয়ে পড়ে। এরপর আমরা জেনে নেব তেজস্ক্রিয় পদার্থ থেকে জল দূষণ। তেজস্ক্রিয় পদার্থ থেকে জল দূষণ। তেজস্ক্রিয় পদার্থটা কি একটুখানি জেনে নাও। পারমাণবিক চুল্লি, চিকিৎসা বিজ্ঞান কেন্দ্র বা যে পরীক্ষাগারগুলো রয়েছে, সেই পরীক্ষাগারগুলোতে যে তেজস্ক্রিয় পদার্থ ব্যবহার করা হয়, পরবর্তীতে সেই ব্যবহৃত সেই তেজস্ক্রিয় পদার্থগুলো যখন কোনো নদীতে বা জলাশয়ে বা সমুদ্রে গিয়ে মেশে, তখন সেখানকার যে জলের স্বাভাবিক অবস্থা ছিল তার গুণগত মান নষ্ট হয়ে পড়ে। অনেক সময় কি হয়, পারমাণবিক যে অ্যাটম বম, এটাকে যখন বিস্ফোরণ করা হয়, এই বিস্ফোরণের পর সেই তেজস্ক্রিয় পদার্থগুলো ধৌত প্রক্রিয়ার মাধ্যমে কি হয়, কোনো নদীতে মেশে বা সাগরে মেশে, তখন ওই সাগরের জলকে অটোমেটিক্যালি দূষিত করে তোলে। তাহলে এই তেজস্ক্রিয় পদার্থ থেকেও জল দূষিত হয়ে পড়ে। নেক্সট আমরা জেনে নেব খনিজ তেল থেকে। খনিজ তেল থেকে জল দূষণ। আমরা জানি খনিজ তেল, এই খনিজ তেল পাওয়া যায় পাললিক শিলা স্তরে। এই পাললিক শিলা স্তর থেকে যখন খনিজ তেলকে আহরণ করা হয় অর্থাৎ উত্তোলন করা হয় যে সমস্ত যন্ত্রের মাধ্যমে, অনেক সময় কি হয়, সেই খনিজ তেলগুলো যখন ব্যারেলে ভর্তি করা হয়, আহরণ করার পর ব্যারেলে ভর্তি করা হয়, অর্থাৎ যে সমস্ত পাত্রে রাখা হয়, কোনো না কোনো কারণে সেই পাত্রগুলো যখন কোনো কারণে দুর্ঘটনা ঘটলে সেই পাত্র থেকে সেই খনিজ তেলটা বেরিয়ে যায়, বেরিয়ে গিয়ে কোথায় পড়ে, সেই জলে মিশে যায়, তখন সেখানকার যে জলের যে সুস্থ পরিবেশ ছিল সেটা নষ্ট হয়ে পড়ে, তার ফলে জল দূষিত হয়ে পড়ে। বুঝতে পেরেছো? এরপরে নেক্সট আমরা আলোচনা করব তাপীয় থেকে জল দূষণ। এই তাপীয় দূষণটা কি একটুখানি জেনে নাও। তাপীয় দূষণটা হচ্ছে, আমরা তাপবিদ্যুৎ কেন্দ্র দেখেছি, অর্থাৎ এনটিপিসি, ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন, এই এনটিপিসি থেকে যে তাপটা, যে বিদ্যুৎ উৎপাদন করা হয়, কয়লাটা পুড়িয়ে তো হয়। এবার দেখো সেখানে জল ব্যবহৃত হয়, সেই জলটা উষ্ণ, এবং সেই উষ্ণ জলটা ব্যবহার করার পর যখন নির্গত হয় সেটা বজ্র রূপে কোথায় যায়, কোনো নদীতে বা সাগরে, তখন সেখানকার জলকে দূষিত করে তোলে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে, অর্থাৎ সেখান থেকে যে দূষিত জল, সেই দূষিত বর্জ্য জল যখন বেরিয়ে যায়, তখন নদী বা কোনো সাগরে বা সমুদ্রে গিয়ে পতিত হয়, তখন সেখানকার জলকে দূষিত করে তোলে। এবং কারখানা থেকে, যে কোনো কলকারখানাতে, আমরা পরবর্তী কোনো একটি ভিডিওতে আলোচনা করে নেব শিল্প গড়ে ওঠার কারণগুলো কি। শিল্প গড়ে ওঠার কয়েকটি, বেশ কতগুলো কারণের মধ্যে অন্যতম কারণ হচ্ছে জল। জল ছাড়া কোনো শিল্প গড়ে উঠতে পারে না। তো কারখানা থেকে যখন বিষাক্ত বর্জ্য জল, উষ্ণ, আবার বিষাক্ত উষ্ণ বর্জ্য জল যখন বেরিয়ে যায় কোনো সাগর বা মহাসাগরে বা নদীতে গিয়ে মেশে, তখন সেখানকার জলকে দূষিত করে তোলে। এইভাবে জল দূষিত হয়ে পড়ে। এরপর আমরা জেনে নেব বায়ু দূষণের কারণে। বায়ু দূষণের কারণে আবার জল দূষণ হয়, দেখে নাও। কারণটা হচ্ছে, কলকারখানা থেকে ধোঁয়া নির্গত হয়, যানবাহন থেকেও ধোঁয়া নির্গত হয়। এই কলকারখানা, যানবাহন থেকে নির্গত ধোঁয়ার মাধ্যমে বাতাসে সালফার ডাই অক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, এই কার্বন মনোঅক্সাইড জমা হয়। বৃষ্টির জলের সঙ্গে সালফার ডাই অক্সাইড
এবং নাইট্রোজেন অক্সাইড কি হয়, বিক্রিয়া করে। তার ফলে এই বিক্রিয়া করার ফলে বিভিন্ন জলাশয়ের জলকে দূষিত করে তোলে। এরপর আমরা জেনে নেব আর্সেনিকের কারণে জলদূষণ হয়। কিভাবে আর্সেনিক দূষণের কারণে জলদূষণ হয় একটুখানি জেনে নাও। দেখো, ভূগর্ভ থেকে আমরা প্রতিনিয়ত জল তুলি বিভিন্ন মাধ্যম দিয়ে। এই তুলতে তুলতে একটা সময় সেখানে ফাঁকা হয়ে যায়। ওই ফাঁকা জায়গায় তখন কি হয়, বাতাসের সঙ্গে আর্সেনিক যৌগ বিক্রিয়া হয়। বাতাসের সঙ্গে আর্সেনিক যৌগ বিক্রিয়া হয়। এই আর্সেনিক যৌগ যখন বিক্রিয়া হয় তখন একটা বিষাক্ত যৌগ তৈরি হয়। ওই বিষাক্ত যৌগের ফলে কি হয়, যখন আমরা এই টিউবওয়েল থেকে অর্থাৎ নলকূপ থেকে জল যখন বের করি তখন ওই যৌগটা ওই নলকূপের জলের সঙ্গে বেরিয়ে আসে। আর যখন বেরিয়ে আসে ওই জলটা তখন কোথায় যায়, কোনো নদীতে যায় বা সমুদ্রে যায়। তখন সমুদ্রের জলকে বা নদীর জলকে বা জলাশয়ের জলকে দূষিত করে তোলে। সুপ্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করলাম এই জলদূষণ সম্পর্কে। জলদূষণ কি, জলদূষণ কাকে বলে সেটা জানলাম। জলদূষণ কেন হয়, কার কার মাধ্যমে হয়, সেগুলো একটা একটা করে পয়েন্ট করে আমরা জেনে নিলাম। এবার তোমরা কাজ করবে, এই ভিডিওটাকে পুরোটাই সুন্দরভাবে মনোযোগ সহকারে বারবার করে যদি দেখো, আমি গ্যারান্টি দিচ্ছি কেউ তোমাদের ভোলাতে পারবে না, এইটুকু গ্যারান্টি আমি দিতে পারি। তোমরা যদি বারবার করে ভিডিওটাকে দেখো, কোনো অদৃশ্য শক্তি নেই কি তোমাকে ভুলে দিতে পারে, আমি এইটুকু চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। তোমরা শুধু দেখো বারবার আর রপ্ত করার চেষ্টা করো, দেখবে সমস্ত কিছু নিমেষেই তোমাদের কাছে সহজ সরল হয়ে যাবে। তাহলে একটা কথা বলে রাখি তোমাদের, বারবার করে বলি, তোমরা অনেক সময় কি হয়, অল্পতেই নার্ভাস হয়ে পড়ো, কে না আমার দ্বারা হবে না, না এটা ভুল ধারণা, অবশ্যই তোমার দ্বারাই পারবে। এভরিথিং ইজ পসিবল বাই দ্য ম্যান। কেন হবে না? যারা মুখস্থ করতে পারছে, যারা বলছে, যারা বুঝতে পারছে, যারা মুখস্থ করছে, যারা ভালো রেজাল্ট করছে, যারা ভালো জায়গায় যাচ্ছে, তারা কি অন্য গ্রহের না তোমাদের মতো মানুষ? অবশ্যই আমাদের মতো মানুষ। তাহলে ওরা যদি পারে তাহলে আমরা পারবো না কেন? এই জেদটা আমাদের মনের মধ্যে রাখতে হবে। উই ক্যান ডু ইট, উই ক্যান ডু। তাহলে একটা কথা বারবার করে আবার বলে রাখছি, তোমাদের যেটুকু পড়ার সময় আছে সেই পড়াটাকে অপচয় করে নই, যেইটুকু অবসর সময়ে আছে এই ভিডিওটাকে দেখার চেষ্টা করবে এবং বারবার রপ্ত করার চেষ্টা করবে। সুপ্রিয় দর্শক, আর বিশেষ কথা বলবো না, ভালো থাকবে এবং তোমাদের ভালোবাসা নিয়ে আবার নতুন ভিডিওতে দেখা হবে।